রুমের ভিতর থেকে আবিরের হাসির শব্দ কানে ভেসে আসলো। আবির কারোর সাথে ফোনে কথা বলছে আর উচ্চস্বরে হাসছে। আমি নিজেকে সামলে নিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম, কিন্তু সময়ের সাথে সাথে আবিরের হাসির শব্দ আরও প্রকট হচ্ছে। আমি কিচেনে চলে গেলাম। 2 মগ কফি বানিয়ে রুমে এসে দেখি আবির ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে। আমি কফির মগ নিয়ে ব্যালকনিতে গিয়ে আবিরের দিকে একটা মগ বাড়িয়ে দিলাম। আবির মগটা হাতে নিয়ে ফোনটা কেটে দিল। আমি আবিরের দিকে চেয়ে আছি। আবির কফির মগে চুমুক দিতে দিতে বলে, কি দেখছো এমন করে? বদলে যাওয়া তোমাকে। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কি সব বলো না তুমি, আমি বদলে গেছি? হ্যাঁ, তুমি বদলে গেছো। আজ কতদিন ঠিক মতন ঘুমাও না তুমি, চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। সারা রাত কার সাথে যেন হেসে হেসে ফোনে কথা বলো। সংসারের কোনো কাজেই তুমি মনোযোগী না। এমনকি এখন আমাকে তুমি সময়ও দিতে চাও না। তুমি কি আমাকে সন্দেহ করছো নিশি? দেখো, অফিসের নতুন একটা প্রজেক্ট নিয়ে খুব ঝামেলায় আছি, তাই আমাকে রাত জাগতে হয়, কাজ করতে হয়, ফোনে ওর সাথে কথা বলতে হয়। আর তোমাকে সময় দিই না কি করে? অফিস শেষ করি তো বাসায় চলে আসি। তোমাকে বুঝতে হবে, আমারও তো একান্ত কিছু সময়ের প্রয়োজন। কথাগুলো বলতে বলতে আবির ব্যালকনি থেকে ঘরের ভিতরে ঢুকে পড়লো। সোজা গিয়ে ওয়াশরুমে ঢুকলো। নিজের ভিতর বিশাল একটা শূন্যতা অনুভব করতে শুরু করলাম। কোনো কিছুই যেন ভেবে পাচ্ছিলাম না। ব্যালকনি থেকে সোজা কিচেনে চলে আসলাম। নাস্তা বানিয়ে রেডি করে ডাইনিংয়ে যেতে যেতে আবির ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে এসছে। আমি আবিরের প্লেটে নাস্তা তুলে দিলাম। নাস্তা মুখে দিয়ে বলো, আজ আমার আসতে একটু দেরি হবে, তুমি অপেক্ষা না করে রাতের খাবারটা খেয়ে নিও। তোমাকে ছাড়া কি আমি কখনো খেয়েছি আবির? এসব ন্যাকামি ছেড়ে দাও, আমি খেয়ে আসবো, অফিস থেকে খেয়ে আসবো। আর তাছাড়া আমি কখন আসবো তার কোনো ঠিক নেই। কথাগুলো বলে আবির ডাইনিং থেকে উঠে রুমে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমি অবাক চোখে আবিরের চলে যাওয়া দেখছি। কতটা বদলে গিয়েছে আবির। ভালোবেসে দুজনে বিয়ে করেছি। বিয়ের পরেও সব কিছু ঠিকঠাকই ছিল। আজ প্রায় 4 মাস আমি প্রেগনেন্ট হয়েছি। আমি প্রেগনেন্ট হওয়ার 2 মাস পর থেকেই আবির বদলে যেতে শুরু করে। প্রায় 3 বছরের রিলেশন ছিল আমাদের, তারপর বিয়ে করেছি। অনেক কেয়ারিং ছিল আবির, অনেক ভালোবাসতো আমাকে। একদিন মধ্যরাতে বলেছিলাম খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ব্যাস, ফোনে কথা বলতে বলতে হুট করে আবির বলল, তোমার বাড়ির নিচের তলায় আসো তো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? আবির বলল, আসলেই দেখতে পাবে। আমি নিচে নেমে অবাক হয়ে গেলাম। আবির 2 হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি করছো তুমি, এত রাতে এভাবে চলে এসছো? আবির হাসতে হাসতে সেদিন বলেছিল আমার পাগলিটা আইসক্রিম খেতে চেয়েছে আর আমি আনবো না। একদিন ঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার নিচে এসে ফোন দিয়ে বলেছিলাম নিচে নামো। আমি নিচে নেমে দেখি আবির 2 হাতে কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমার হাতে ফুলগুলো দিতে দিতে বলল, কদম না তোমার খুব পছন্দের ফুল? তাই তো তোমার জন্য নিয়ে এসেছি আজ বর্ষার প্রথম কদম ফুল। যখন জানতে পারলাম বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে, আমি কেঁদে কেঁদে আবিরকে ফোন করলাম। আবির হাসতে হাসতে সেদিন বলেছিল, পাগলি, কাঁদছো কেন? আমি তো আছি, তোমাকে এত টেনশন করতে হবে না। মাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, যদি মেনে নেবে, না হলে চলে আসবে এক কাপড়ে। বাকি জীবন আমি দেখব। সেদিন অনেক ভরসা পেয়েছিলাম আবিরের কথায়। আমি মাকে আমাদের রিলেশনের কথাটা জানাই, মা বাবাকে জানাই, কিন্তু বাবা কোনোভাবেই আমাদের সম্পর্কটা মেনে নেয় না, বরং আরও দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করে। আমি আবিরকে সব জানাই। আবির সেদিন বলে, আমাকে বিশ্বাস করতে পারো, তুমি চলে আসো, আমি তোমাকে সারা জীবন সুখী রাখবো। সেদিন অনেক বিশ্বাস করে বাড়ি থেকে পালিয়ে আসি। আবির সেদিন আমার বিশ্বাসের অমর্যাদা করেনি, আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে স্ত্রীর মর্যাদা দিয়ে। তার বাবা মাকে জানিয়ে দেয় সব কিছু, তারাও আমাকে পুত্রবধূ হিসেবে মেনে নেয়। বেশ ভালো আর সুখেই আমাদের দিনগুলো কাটছিল। কিন্তু হঠাৎ করেই আবিরের মাঝে এত পরিবর্তন, ভাবতেই পারছি না। কার নজর লাগলো আবার সুখের সংসারে, বুঝতে পারছি না। দুপুরে খাওয়া শেষ করার পর মনে পড়ল আজ ডাক্তারের কাছে যাওয়ার কথা। আমি আবিরকে ফোন দিলাম। 2-3 বার রিং হওয়ার পর আবির ফোন ধরলো। আমি আবিরকে বললাম, আজ ডাক্তার যেতে বলেছে, তুমি কি বিকেলে একবার আসতে পারবে অল্প কিছু সময়ের জন্য? ডাক্তারের চেম্বারটা তো তোমার অফিসের সামনেই। দেখো, তোমাকে বলছি না আমার অফিসে কাজের অনেক চাপ,
আর বিকেলে আমার একটা মিটিং আছে অফিসে, তুমি একাই চলে যেও আর ডাক্তারের কাছে গিয়ে আমাকে ফোন দিও। আমি আর কিছু না বলে ফোন রেখে দিলাম। সত্যিই আবির অনেক বদলে গেছে। আমি আস্তে আস্তে রেডি হতে শুরু করলাম। হঠাৎ করেই পেটে হাত দিতেই আমার মনে পড়ল যেদিন জানতে পারলাম আমি কনসিভ করেছি সেই দিনটার কথা। রাতে আবির বাসায় আসতেই যখন জানালাম তুমি বাবা হতে যাচ্ছ, আবিরের সে কি আনন্দ! আনন্দে আমাকে জড়িয়ে ধরে, কোলে তুলে নেয়। কি থেকে কি করবে বুঝতে পারছিল না। অথচ এখন আবিরের সেদিকে কোনো খেয়ালই নেই। কিন্তু কেন? কি আমার অপরাধ? এটাই আমি বুঝতে পারছি না। দু চোখের কোণে পানি চলে আসছে এসব ভাবতে। চোখের পানি মুছে নিয়ে রেডি হলাম। একটা সিএনজি নিয়ে রওনা হলাম ডাক্তারের কাছে। ডাক্তার সব কিছু ভালো করে পরীক্ষা করে বলল কোনো সমস্যা নেই, তবে বেশি বেশি করে খাওয়ার জন্য আর একটু সাবধানে চলাফেরা করতে, সেই সাথে চিন্তা না করার জন্য। আমি ডাক্তারকে ধন্যবাদ দিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসলাম। বাসা থেকে যেদিন বেরিয়ে আসি তারপর অনেকবার বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে আমি ফোন দিতে চাইনি, কিন্তু আবির আমাকে বারবার ফোন দিতে বলেছে। বাবা মায়ের রাগ একসময় ভাঙবেই। আমিও সেই আশায় বেশ কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু তারা আমার ফোন রিসিভ করেনি। আবির বারবার আমাকে সান্ত্বনা দিয়ে বলেছে একসময় দেখবে তাদের রাগ ভেঙে যাবে, তুমি মন খারাপ করো না। আমি আবিরের ভালোবাসায় সব দুঃখ কষ্ট ভুলে যেতাম। আমার খুব ভালো লাগতো আবিরের কথা, অনেক ভরসা পেতাম ওর কথায়। অথচ এখন কেমন যেন ভয় ভয় লাগছে আমার বদলে যাওয়া এই আবিরকে দেখে। আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে আবিরকে জিজ্ঞেস করতে, বদলে যাওয়া মানুষগুলো কি সবাই প্রিয়জনই হয়? যারা এত ভালোবাসা দিয়ে বড় করেছে তারাও বদলে গিয়েছে, যাকে এত বিশ্বাস করে সবাইকে ছেড়ে চলে এসেছি সেও বদলে গিয়েছে। সত্যি প্রিয়জনগুলোই বদলে যায়। কথাগুলো ভাবতে ভাবতে বেরিয়ে আসলাম রাস্তার অপর পাশে ছোট্ট একটা মিনি চাইনিজ রেস্টুরেন্ট আছে। বেশ কয়েকবার আবিরের সাথে সেখানে গিয়ে আমি ফুচকা খেয়েছি। আজও দেখে খাওয়ার খুব ইচ্ছে জাগলো। আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই দ্রুত রাস্তা পার হয়ে সেই রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। রেস্টুরেন্টের ভিতর ঢুকে একটা সামনের দিকের একটা চেয়ার টেনে বসে ফুচকার অর্ডার করতেই আমার চোখ গেল শেষের দিকের টেবিলে। আমি অবাক হয়ে গেলাম সেদিকে তাকিয়ে। আবির একটা মেয়ের হাত ধরে বসে হেসে হেসে কথা বলছে। আমি নিজেকে নিজেই বিশ্বাস করাতে পারছিলাম না। এমন দৃশ্য দেখে আমার কি করা উচিত আমি বুঝতে পারছিলাম না। আমি দ্রুত বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। বাইরে এসে নিজেকে অবিশ্বাস করানোর জন্য আবিরকে ফোন দিয়ে সেদিকে তাকিয়ে রইলাম। ফোনের রিংটা কয়েকবার বাজতেই আবির আমার সামনেই ফোনটা রিসিভ করলো। আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় আছো? এই তো অফিসে মিটিং করছি। তুমি কোথায়, ডাক্তার দেখিয়েছো? আমার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। আমি ফোনটা কেটে দিয়ে একটা সিএনজি ডাক দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে ঘরের দরজা লাগিয়ে কান্না করে চলেছি। এর ভিতর কলিং বেল বেজে উঠল। আমি অবাক হয়ে গেলাম, এই সময় তো আমার বাড়িতে কারোর আসার কথা না। তবে কি আবির বাসায় চলে আসলো? চোখের পানি মুছে নিয়ে দ্রুত গিয়ে দরজা খুলতেই চমকে গেলাম। আমার সব কষ্ট দুঃখ যেন মুহূর্তেই আনন্দে বদলে গেল। আমার শ্বশুর আর শাশুড়ি মা এসছেন। আমি সালাম দিতেই বাবা ঘরে ঢুকলো। আমি মাকে দরজার সামনে জড়িয়ে ধরলাম। এই পাগলি মেয়ে, ছাড় তো, কি শুরু করলি? মা, তোমরা কতদিন পর আসলে, তো কি করব? গ্রামে তো আর তোরা যাবি না, আমাদেরকেই আসতে হবে। মা, কি করব বলো, তোমার ছেলের তো আর যাওয়ার মতন সময়ই হয় না। আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি গিয়ে নাস্তা বানিয়ে আনছি। তোকে এখন আর কষ্ট করতে হবে না, আমি ফ্রেশ হয়ে তারপর নাস্তা বানিয়ে তিনজন একসাথে খাবো, বলে বাবার মা রুমের দিকে হাঁটা শুরু করলো। আমি গিয়ে চুলায় আগুন জ্বালিয়ে চায়ের পানি বসিয়ে দিলাম। শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করেন। যেদিন আমার আর আবিরের বিয়ে হয়েছিল সেদিন ওনারা এখানেই ছিল। বিয়ের প্রায় মাসখানেক এখান থেকে আমাদের এ বাড়িটা দিয়ে তারপর গ্রামে যান। তারপর 2-3 মাস পর বেড়াতে আসেন। শাশুড়ি ফ্রেশ হয়ে কিচেনে এসে বললেন, কেমন আছিস রে মা? ভালো মা, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো আছে? তুমি ওষুধ মতন ঠিকঠাক খাচ্ছ তো? আমি ভালো আছি। বয়স হয়েছে, কবে কি হয়ে যায় বলতে পারি না। তাড়াতাড়ি এখন নাতি নাতনির মুখ দেখতে পেলেই হলো। মা, তুমিও না কি সব বলো? সে কি রে, কি সব বলি মানে? এবার বল, আমার কি খবর? যে পৃথিবীতে আসবে সে কেমন আছে? আস্তে আস্তে বললাম, খুব ভালো আছে সে। মা, আজকেই ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে সব নর্মাল আছে।
এটা তো খুশির সংবাদ। কথা বলতে বলতে দুজন মিলে নাস্তা বানিয়ে ডাইনিংয়ে আসলাম। বাবা এসে আমাদের সাথে জয়েন করলো। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনার শরীর কেমন আছে? খুব ভালো আছি, শরীর একদম ফিট। কিছুদিন পর ফুটবল খেলতে হবে যে, বলি হা হা করে হাসতে শুরু করে দিল। আমিও তাদের হাসির সাথে তাল মিলিয়ে হাসতে শুরু করলাম। আজ কতদিন পর যে প্রাণ খুলে হাসছি তা মনেই করতে পারছি না। আমি বাবার একটা হাত ধরে আমার মাথার ওপর রেখে বললাম, বাবা, দোয়া করবেন, আপনারাই তো আমার সব। আপনাদের দোয়া থাকলে সব কিছু ঠিকঠাক হবে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, পাগলি মেয়ে বলে কি, আমরা তো সব সময় তোদের জন্য দোয়া করি। আমরা কখনোই তোকে ছেলের বউয়ের মতন দেখিনি, নিজের মেয়ের মতন দেখেছি। চোখের কোণ থেকে জল মুছতে মুছতে আমি বললাম, আমি জানি বাবা, আপনি মা কখনোই আমাকে আলাদা চোখে দেখেননি। সত্যিই আমি খুব ভাগ্যবতী মেয়ে যে কিনা বিয়ের পর শ্বশুর শাশুড়ি না, নিজের মা বাবাকে পেয়েছি। আবির কি ইদানিং দেরি করে বাড়ি ফেরে? মায়ের কথায় আমায় মনে পড়ে গেল বিকেলের সব ঘটনা। হৃদয়টা কেঁপে উঠল। নিজেকে শান্ত রেখে মাকে বললাম, না তেমন করে না, অফিস শেষ করেই চলে আসে। আজ একটু কাজ আছে, অফিস থেকে আসতে দেরি হবে। তিনজন বসে অনেকটা সময় গল্প করে আমি আর মা রাতের খাবার রান্না করে নিলাম। তারপর বাবা মাকে রাতের খাবার দিয়ে আমি পাশেই বসে রইলাম। কিরে মা, তুই খাবি না? না মা, এখন খাবো না, আপনার ছেলে আসলে একসাথে খাবো। ওর আসতে দেরি হবে, তুই খেয়ে নে। সমস্যা নেই বাবা, আমি পরে খেয়ে নেব। বাবা মায়ের খাওয়া শেষ হলে আমি সব গুছিয়ে তাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমি ডাইনিংয়ে বসে রইলাম। রাত প্রায় 1টার দিকে আবির বাসায় আসলো। টেবিলে খাবার দিচ্ছি এমন সময় আবির বলল, আমি খেয়ে এসেছি। তোমাকে না বলেছিলাম খেয়ে নিতে, আমি খেয়ে আসবো। তোমাকে ছাড়া আমি কি কোনোদিন খেয়েছি? আর কি এত জরুরি মিটিং ছিল যে অর্ধেক রাতে তোমাকে বাড়ি ফিরতে হয়? চিৎকার করে আবির বলে, আমার কাজের কৈফিয়ত কি আমি তোমাকে দেব? আস্তে আবির, ভিতরে বাবা মা ঘুমাচ্ছেন। বাবা মা এসছে? তুমি কি এই কথাটা আমাকে একবারও জানাবে বা বলার প্রয়োজন মনে করোনি? হ্যাঁ, করিনি, কারণ তুমি খুবই ব্যস্ত। এতটাই ব্যস্ত যে ভালোবাসার মানুষটিকে এখন তোমার দেখবার মতনও সময় হয় না। দেখো, এসব তোমার বোঝার ভুল। আমি পরিশ্রম কার জন্য করি? তোমার জন্য, আমাদের আগামী ভবিষ্যতের জন্য। আবিরের কথায় আমি স্তব্ধ হয়ে গেলাম। বলতে গিয়েও আজ বিকেলের ঘটনাটা বলতে পারলাম না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আবির এসে দুহাতে আমার বাহু ধরে, প্লিজ নিশি, তুমি আমাকে ভুল বুঝো না, খেয়ে নাও এখন। আমার খিদে নেই আবির, বলি টেবিলে খাবার গুছিয়ে রাখতে যাব। এমন সময় আবির আমার হাত ধরে চেপে ধরলো। তুমি বসো, আমি খাইয়ে দেব। তোমার জন্য না হোক, যে পৃথিবীতে আসছে তার জন্য তোমাকে খেতে হবে। কোনো দরকার নেই, দুজনেই না হলে একসাথে না খেয়ে পৃথিবী থেকে বিদায় নেব। তা তো তোমারই ভালো হবে, নতুন কাউকে পাবে, আমি তো পুরাতন হয়ে গিয়েছি। কথাটা বলার সাথে সাথেই আবির উঠে দাঁড়িয়ে পড়ল। কী সব বলছো? নতুন পাবো মানে? নিশি, আমি পৃথিবীতে শুধু তোমাকেই ভালোবাসি, অন্য কাউকে না। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? ঘরে চলো, বাবা মা ঘুম ভেঙে এখানে দেখলে অনেক রাগ করবে। আগে তুমি খাও, তারপর ঘর যাব। বলেই প্লেট থেকে খাবার নিয়ে আমার মুখে দিতে শুরু করলো। আমার চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আবির হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে। আমার হাউমাউ করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু এত রাতে কান্না করাটা সম্ভব না। খাবার মুখে নিতেই বলল, ডাক্তার কি বলল? সব কিছু নর্মাল আছে বলেছে, কিছু ওষুধ লিখে দিয়েছে আর বলেছে ঠিকঠাক মতন খাবার দেওয়ার জন্য, ভারী কাজ না করার জন্য, টেনশন না করার জন্য। হুম, দেখেছো, ডাক্তারও টেনশন করতে মানা করছে আর সময় মতন খেয়ে নিতে বলেছে। আর তুমি অভিমান না করে খেয়ে বসে আছো। আমার অভিমান করার মতন কেউ নেই গো, যার সাথে আমি অভিমান করব। দিন যত যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে সম্পর্কটা ফিকে হয়ে যাচ্ছে। ভালোবাসার সম্পর্ক কখনোই ফিকে হয় না, বরং ভালোবাসার বন্ধন যত দিন যায় ততই অটুট হবে, বুঝলে পাগলি? কতদিন পর আমাকে এভাবে পাগলি বললে বলতে পারবে? এসব কি হিসেব করে রাখা যায়? কেন যাবে না? আমার তো ঠিকই মনে আছে। আর এক সময় তুমি প্রতিটা কথাই মনে রাখতে, অথচ সময়ের সাথে সাথে তুমি বদলে গিয়েছো আবির। আমি বদলে যাইনি নিশি। আসলে কি হয়েছে, অফিসে এসে কাজের এত চাপ যে তোমাকে সময় দিতে পারছি না। তুমি আর কয়েকটা দিন আমাকে সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। হুম, চলো রুমে যাই। বলেই ডাইনিং থেকে উঠে ঘরে চলে আসলাম। আমার পিছু পিছু এসে আবিরও ঘরে ঢুকলো। আমি বিছানা ঠিক করছি, এমন সময় আবির আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। কি
কি করছো? ছাড়ো আমাকে, আমার অস্থির লাগছে। ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে বলল, ছাড়বো না। আবির প্লিজ ছাড়ো, আমাকে কাজ করতে দাও। না, আজ ছাড়াছাড়ি নেই। যেখানে আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে তো তোমাকে কোনোভাবেই আমি ছাড়বো না, বলেই কোলে তুলে নিল। ছাড়ো, পড়ে গেলে ব্যথা পাবো। আমি থাকতে কি করে পড়বে? বলতে বলতে আমাকে খাটের মাঝখানে শুইয়ে দিল। কি হচ্ছে এসব? এত রোমান্টিকতা দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? আবির হাসতে হাসতে গিয়ে ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে বলল। মুহূর্তের ভিতর আমার কাছে চলে আসলো। আবিরের ভারী নিঃশ্বাস আমার কানে এসে পড়ছে। আবির আমাকে জড়িয়ে ধরে, ভালোবাসি নিশি, বলার সাথে সাথেই ওর ফোনের রিংটোন বেজে উঠল। আবির আমাকে ছেড়ে দিল। আমি জেদে বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে আসলাম। ব্যালকনি থেকে স্পষ্ট আবিরকে দেখা যাচ্ছে। সে হেসে হেসে ফোনে কথা বলছে। আমি নীরব দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে তা দেখছি। প্রায় আধ ঘন্টা পর আবিরের কথা বলা শেষ হইলে ব্যালকনিতে আসলো। কি হলো, তুমি এখানে চলে আসলে কেন? আমার হাত ছাড়ো আবির। কি হলো তোমার? তুমি এমন রিয়াক্ট করছো কেন? কেন করছি তুমি বুঝতে পারছো না? কে ফোন করেছিল আবির এই রাত 2টোর সময়? আমার অফিসের এক কলিগ করেছিল প্রজেক্টের ব্যাপারে। নিশ্চয়ই মেয়ে কলিগ, যার সাথে তুমি দিন রাত এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ, ঘরে স্ত্রী রেখে যার সাথে পরকিয়া করে বেড়াচ্ছ। জাস্ট স্টপ ইট। কি উল্টোপাল্টা কথা বলছো? আবির, আমি কোনো উল্টোপাল্টা কথা বলছি না। আমি যা বলছি ঠিকই বলছি। না, তুমি ঠিক বলনি। আমি কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াইনি। আবির প্লিজ, আমাকে আর মিথ্যে বলো না। আমার সহ্য হয় না। আমি আমার নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। কখনো কখনো চোখের দেখাও ভুল হয় নিশি, আর আমি তা প্রমাণ করে দেব। তুমি অনেক বদলে গেছো আবির। ঠিক কোনো এক অজানা মানুষের মতন হয়ে গিয়েছো। কি শুরু করলে এসব? কিছুই না, বলে ঘরের ভিতর চলে আসলাম। খাটের এক কোণে গিয়ে শুয়ে পড়লাম। দু চোখ বেয়ে বৃষ্টির মতন পানি পড়ছে। খুব কষ্ট লাগছে। হৃদয়ের ভিতরটা মনে হচ্ছে কেউ আঘাতের পর আঘাত করে চলেছে। আবির এসে খাটের ওপর বসে আমাকে ডাক দিতে শুরু করলো। আবির প্লিজ ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার অফিস আছে। আর এত রাতে কথা বলার ইচ্ছে করছে না। পাশের রুমেই মা বাবা আছেন। আবির আর কোনো কথা না বলেই বিছানায় শুয়ে পড়ল। ঘুম থেকে উঠে রান্নাঘরেই চলে আসলাম। সকলের জন্য নাস্তা চা বানাতে বানাতে 7:30 বেজে গেল। শাশুড়ি এসে বলতে শুরু করলো, কি রে মা, আমাকে ডাক দিলি না কেন? কেন মা, তোমাদের মেয়ে কি বিছানায় পড়ে গেছে? এসব কি অশুভ কথাবার্তা রে? কি হয়েছে তোর? কই মা, কিছু না তো, এমনি বললাম। চলো সবাই নাস্তা করবে। আবির কি তোকে কিছু বলেছে? না মা, আবির কেন কিছু বলবে? দেখো না, রোজ রোজই শোনা যায় বাচ্চা হতে গিয়ে কত মেয়ে মারা যায়, নানান রকম অসুস্থতায় পড়ে। থাম, বেশি পাকনা পাকনা কথা। তাই যেন হয়। দুজনে গল্প করতে করতে নাস্তা বানাচ্ছি। পৃথিবীর সব মানুষ শাশুড়িরা এরকম হয় না। সবাই শাশুড়ি না, কেউ কেউ মাও হয়। আমিও বিয়ের পর মা পেয়েছি, শাশুড়ি নয়, যে নিজের হাতে আমাকে সব শিখিয়েছেন। বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম, কখনো রান্নাঘরে যেতে হয়নি। যখন নিজের সংসারে এসে কিছুই বুঝতে পারিনি, তখন আমার শাশুড়ি নিজের হাত ধরে ধরে আমাকে সব শিখিয়েছেন। সত্যি, এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্যবতী বলতে একটু সংকোচ কাজ করে না নিজের মনের ভিতর। সকালের নাস্তা হয়ে যেতেই আবির আর বাবাকে ডাক দিলেন। আমি সবার জন্য টেবিলে নাস্তা রেডি করছি। এমন সময় আবির আর বাবা খেতে চলে আসলেন। কি রে বাবা, তোর কি কাজ এত যে এত রাত পর্যন্ত বাইরে থাকিস? নতুন একটা প্রজেক্টের কাজ চলছে, তাই এটা নিয়ে কাজ করতে হয়। আবির, কাজও করতে হবে যেমন, ঠিক সংসারের প্রতি মনোযোগও দিতে হবে তেমন। বাবা, তা তো অবশ্যই। বাবা, আপনারা খেয়ে নিন, রাতে কথা বলা যাবে। ওর অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, রাতে কথা বলবো। আর কাল তো শুক্রবার, সারাদিন বাসায় থাকবো। তখন না হয় সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। দুপুরের খাবার খেয়ে মা আমার মাথায় তেল দিচ্ছে। চুল টেনে টেনে বলছে, কতদিন তেল দিস না মাথায়? দিই তো মা, কিন্তু তোমার মতন করে কে দিয়ে দেবে? এত আদর করে বলো তো। তুমি আসলে আমার সব, আর কোনো কিছু চিন্তাই থাকে না। তুমি থেকে যাও না মা। আমার তো আর কাজ নেই, তাই না? গ্রামে কত কিছু দেখাশোনা করতে হয়। তাছাড়া এই শহরে আমার ভালো লাগে না। কেন মা, এই শহর কি অন্যায় করলো? শহর অন্যায় করবে কেন? তবে এই ঘরবন্ধ পরিবেশ আমার ভালো লাগে না। সন্ধ্যায় কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিতেই দেখি আবির চলে এসছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এত তাড়াতাড়ি? কেন, আমি কি তাড়াতাড়ি আসতে পারি না? না, তা কেন হবে? আসলে তাড়াতাড়ি আসলে সুন্দরী কলিগদের সাথে কি হবে, তাই ভাবছিলাম আর কি। তুমি না সব সময় কি সব কথা বলো। আচ্ছা, তোমার কি অফিসের আলাপ ছাড়া আর কোনো আলাপ নেই?
বলতে বলতে আবির ঘরের দিকে হাঁটা শুরু করলো। আমিও আবিরের পিছু পিছু ঘরে চলে আসলাম। থাকবে না কেন? কিন্তু তুমি তো বাসায় আসলেও অফিস ছাড়া আর কিছুই বোঝো না। জামা চেঞ্জ করতে করতে, ঠিক আছে, আজ থেকে আর অফিসে যাব না, বাসায় কাজ করব। এখন অন্য কিছু বলো। মা বলছিল তার বন্ধ ঘর ভালো লাগে না। অনেক দিন তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না কোথাও ঘুরে আসি। হ্যাঁ, যাওয়া যাবে, যাবে না কেন? তোমারও ভালো লাগবে। আমার ভালো খারাপে কারোর কিছু যায় আসে না। যাই হোক, ডাইনিংয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি। বাবা মাকে সহ ডেকে নিয়ে আসলাম। সবাইকে চা দিলাম। আমি বাবা মা কাল তো ছুটি আমার অফিসের, সবাই বাইরে বেড়াতে যাব। তোমরা সকালে তৈরি হয়ে নিও। আমরা কোথায় যাব? তুই আর বৌমা গিয়ে ঘুরে আয়, তাতেই হবে। তা তো হবে না বাবা, আমরা সবাই একসাথে ঘুরতে যাব। সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে আসলাম। হঠাৎ করেই আবির আমার পেটে হাত দিয়ে বলে, আমার বাবা কেমন আছে? আবিরের হাত সরিয়ে দিয়ে বললাম, তোমার তা জানার দরকার নেই। আমি না জানলে কে জানবে? কারোর জানতে হবে না। আমাকে কোলে তুলে নিয়ে বলল, তাই নাকি? নামিয়ে দাও আমাকে। এত ভালোবাসা হঠাৎ কোথা থেকে আসলো? আবির আমাকে খাটে নামিয়ে দিয়ে কানের কাছে মুখটা নিয়ে এসে বলল, এসব ঢং করে কথা বলবে না, বরং আমাকে তোমার ভালো লাগে না। কথাটা বলার সাথে সাথেই আবিরের ঠোঁট দুটো আমার ঠোঁটকে চেপে ধরলো। আর কিছু বলার সুযোগ না দিয়ে পৃথিবীর সব ভালোবাসা যেন আজ এসে পড়েছে আমার ঘরে। আজ এত ভালোবাসা কোথা হতে আসছে? কেন আমার স্ত্রীকে ভালোবাসার জন্য কি আলাদা করে ভালোবাসার দরকার আছে? না, তা থাকবে কেন, কিন্তু এ ভালোবাসাটাই হয়তো হারিয়ে গিয়েছিল। আমার ভালোবাসা হারায়নি, তুমি বুঝতে চাওনি। বুঝতে চাইবো না কেন? আমি ভালোবাসাটা খুঁজেছি, কিন্তু কোথাও তো মিস ছিল, কিংবা এখনো আছে। তাই বলি আমাকে জড়িয়ে ধরলো তার বাহুতে। বলে রুম থেকেই বেরিয়ে আসলাম। কিচেনে গিয়ে সবার জন্য নাস্তা বানাচ্ছি। এমন সময় মা কিচেনে আসলো। সবাই মিলে কতক্ষণ হাসাহাসি করে এরপর একদম চুপচাপ নাস্তা করে সবাই রুমে চলে গেলাম। রুমে এসে আবির রেডি হয়ে নিল। আমিও রেডি হচ্ছি, কিন্তু ওয়াশরুমে শাড়ি পরা যাচ্ছে না পানির জন্য। শাড়ি পরতে গেলে ভিজে যাবে, তাই শাড়ি নিয়ে বাইরে এসে আবিরের দিকে তাকিয়ে বললাম, আমার শাড়ির কুঁচিটা একটু ঠিক করে দাও তো। কেন, তুমি কি পারছো না? না, পারছি না। পারলে কি তোমাকে বলতাম ঠিক করে দিতে? আবির সামনে এসে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। দুই হাতে কুঁচিগুলো ঠিক করে আমার দিকে বাড়িয়ে দিল। কেন, তুমি গুঁজতে পারছো না? পারবো না কেন? কিন্তু আবার কিসের কিন্তু? না, কিছু না, বলে শাড়ির কুঁচিটা নিয়ে আমার পেটের ওপর হাত রাখলো। আবিরের হাত পেটের ওপর রাখতেই আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি দু চোখ বন্ধ করে নিলাম। আবির কুঁচিটা গুঁজে দিতে দিতে হঠাৎ করে পেটের ওপর নিজের ঠোঁট লাগিয়ে দিল। আমি কেঁপে উঠি, এই কি করছো? তোমাকে কিছুই করিনি, আমি তো আমার জুনিয়রকে আদর করছিলাম। হয়েছে, ন্যাকামো করছো এখন? নাবির নিচ থেকে হাত বের করতে করতে, ন্যাকামো কেন করব বলো? একটু রোম্যান্স। ও, আমি কি তা করতে পারি না? বলি আবারও আমাকে পাজা করে কোলে তুলে নিল। এই কি করছো? শাড়ি খুলে যাবে। তাতে সমস্যা কি, আবার পরিয়ে দেব। বলতে বলতে খাটের ওপর শুয়ে দিল। দেরি হয়ে যাচ্ছে, চলো। সারা দিন আছে, দেরি হবে কেন? বলি নিচেই আমাকে জড়িয়ে ধরলো। আমি দু চোখ বন্ধ করে নিলাম। দরজায় টোকা পড়লো। দরজা খুলে দিলাম। তারপর আমরা সবাই মিলে ঘুরে বাড়িতে ফিরে এলাম। কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। এই চলো বৃষ্টিতে ভিজি। এত রাতে বৃষ্টিতে ভিজবো? হুম, বৃষ্টি তো তোমার খুব প্রিয়। বাবা মা আছে, কি মনে করবে ভিজলে? আমাকে কোলে তুলে নিলে কিছুই বলবে না। বলতে বলতে ঘরের ভিতর ঢুকলো। নামিয়ে দাও, বাবা মা দেখবে। বাবা মা এখন দরজা বন্ধ করে গল্প করছে, নয়তো ঘুমিয়ে পড়েছে। তবু আমার শরম লাগছে, তুমি নামিয়ে দাও, আমি হেঁটে যাব। কেন, কার কাছে লজ্জা? হয়েছে, আমার ভুল হয়েছে। আবির আমাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে হাঁটতে শুরু করলো। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে ছাদে চলে আসলাম। দুজন পাশাপাশি দাঁড়িয়ে হাতে হাত রেখে ভিজে চলেছি। উফ, কতদিন পর দুজন পাশাপাশি বৃষ্টিতে ভিজে চলেছি। ভার্সিটিতে অনেক অনেক ভিজেছি দুজন একসাথে। সেই দিনগুলো কিভাবে জানি শেষ হয়ে গেল। সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়। তখন তুমি ছিলে প্রেমিকা, এখন স্ত্রী। তাই তো তুমিও পরিবর্তন হয়ে গিয়েছো। কি সব বলতে থাকো সময় এসবের। কেন, ভুলটা কি বললাম আমি? সেদিন নিজের চোখে তোমার এক কোনো কলিগের সাথে তোমাকে রেস্টুরেন্টে দেখেছি। পাশাপাশি হাসাহাসি করে হাতে হাত রেখে সে কি আনন্দে ঢলাঢলি করছো। ও, এই কথা। তোমাকে একটা কথা বলেছিলাম না, সব সময় চোখের দেখা ঠিক হয় না। আর সারা রাত যে হেসে হেসে গল্প করো, তার কি আবির? হ্যাঁ,
হেসে হেসে কথা বলি। কাউকে ভালো রাখার জন্য হেসে হেসে কথা বলাটা অন্যায় নয়। আর তুমি এসব বিষয়ে আমাকে সন্দেহ করছো? তুমি একটিবার ভালো করে আমাকে জিজ্ঞেস করলেই সব কিছু ক্লিয়ার হয়ে যেত তোমার কাছে। যাই হোক, তোমার সব সন্দেহ, সব জিজ্ঞাসার উত্তর তুমি কাল পেয়ে যাবে। তুমিও তো নিজে থেকে বলতে পারতে যদি সব কিছু আমি সন্দেহ করার আগেই। আমাদের হয়তো বোঝাবুঝির ভুল হয়েছে, ঠিক আছে, সব কিছুরই সমাধানও হবে। এখন চলো নেমে যাই, নয়তো ঠান্ডা লেগে যাবে। কিছু হবে না, হলেও সমস্যা নেই। আমার অনেক সমস্যা আছে। এখন অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়াতে হবে, আমি পারবো না। তুমি পারোই বা কবে? ও, আমি তো কিছুই পারি না বলে হাসতে শুরু করলো। হাসবে না তো? তাহলে কি কাঁদবো? বলি আবার হাসি। না, কাঁদতেও হবে না, যেভাবে নিয়ে এসছো সেভাবে নিয়ে চলো। না, তার পারবো না। কেন পারবে না? কারণ ভিজে এখন ওজন বেড়ে গেছে। কি বললে তুমি? তাহলে কি শাড়ি খুলে রেখে যাব? এই না না, ঢং করো না তো। ঢং করবো বলেই হাত টান দিল। এই কি হচ্ছে? কই কিছু না তো। কি কিছু না? কিছু তো করতে হবে। কি হচ্ছে? খুব রোমান্টিকতা দেখানো হচ্ছে। এত সুন্দর রোমান্টিক আবহাওয়া, রোমান্টিকতা তো আসতেই হবে। আবির আমাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। সকালে নাস্তার টেবিলে আবির আমাকে বলতে শুরু করলো, আজ নতুন শাড়িটা পরে নিও, বিকেলে একটা পার্টি আছে। কিসের পার্টি? গেলেই বুঝতে পারবে, সাথে তোমার সব প্রশ্নের উত্তরও পাবে। নাস্তা শেষ করে আবির বাসা থেকে বেরিয়ে পড়লো। আমি দুপুরে রান্না করে বাবা মাকে সঙ্গে নিয়ে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর সাজতে শুরু করলাম। মনের ভিতর অনেক প্রশ্ন, যার উত্তর আজ পাবো ভাবতেই অন্যরকম এক ভালো লাগা কাজ করছে মনের ভিতর। সাজ শেষ হবার আগেই আবিরের ফোন আসলো। হ্যাঁ বলো। তোমার হয়েছে? তাহলে একটা সিএনজি বা ট্যাক্সি নিয়ে আমার অফিসের সামনে চলে আসো, আমরা একসাথে যাব। আচ্ছা, আমি ওখানে এসে তোমাকে কল দিচ্ছি বলে ফোন রেখে তাড়াতাড়ি সেজে বাবা মাকে বলে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাইরে এসে অল্প সময় দাঁড়াতেই একটা ট্যাক্সি পেয়ে গেলাম। দ্রুত আবিরের অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসের কাছাকাছি পৌঁছাতেই আবিরকে কল দিলাম। আমি আবিরের অফিসের নিচের দিকে যেতেই আবিরও নেমে চলে আসলো। তোমাকে আজ খুব সুন্দর লাগছে নিশি। কি সব বলো রাস্তায় দাঁড়িয়ে? কি করব বলো, রাস্তার সবাই তো তোমার দিকে তাকিয়ে আছে, তাই দেখি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। উফ, কি বলে এগুলো। আচ্ছা চলো, সন্ধ্যা এসছে বলে আমাকে নিয়ে রওনা হলো। কিছুটা পথ গিয়ে একটা শপিং মল থেকে দুজন মিলে গিফট কিনলাম। তারপর আবারও রওনা হলাম। কিছু সময় পর একটা কমিউনিটি সেন্টারের সামনে। আবির আমার হাত ধরে ভিতরের দিকে নিয়ে যেতে থাকলো। যতই ভিতরে যাচ্ছি ততই যেন হৃৎপিণ্ডের আওয়াজ বাড়তে শুরু করলো। কি হচ্ছে? কিসের অনুষ্ঠান? কিছুই তো বুঝতে পারছি না। কি হলো, তুমি এত ঘামছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি, মনে হয় গরম লাগছে। আচ্ছা, কিসের অনুষ্ঠান হচ্ছে? ভিতরে গেলেই বুঝতে পারবে বলে ভিতরের দিকে হাঁটা শুরু করলো। ভিতরে ঢুকে বুঝতে পারলাম বিয়ের অনুষ্ঠান। স্টেজে বর আর বধূ পাশাপাশি বসে আছে। দেখে বেশ ভালো লাগলো। কার বিয়ে? চলো কাছে গিয়ে দেখি কার বিয়ে বলে আমার হাত ধরে স্টেজের সামনে এসে দাঁড়ালো। আবিরকে দেখে বর উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। দুজনে কথা বলে আবির গিয়ে কোণের পাশে বসলো। তারপর হাত দিয়ে তার ঘোমটাটা কিছুটা তুলতেই আমি আবিরের সেই কলিগকে দেখতে পেলাম। আবির আমাকে ডাক দিয়ে পাশে আসতে বলল। আমি গিয়ে পাশে বসলাম। ওর নাম সাদিয়া। সালাম দিয়ে সাদিয়া বলল, ভাবি, আপনার কথা অনেক শুনেছি, আজ আপনাকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আপনি অনেক ভাগ্যবান, আবির ভাইয়ের মতন একজনকে জীবন সঙ্গী হিসাবে পেয়েছেন। সত্যি কথা বলতে, আবির ভাই না থাকলে আজ হয়তো আমার বিয়েটাই হতো না, কিংবা আমি পৃথিবীতেই থাকতাম না। আমি প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম। সাদিয়ার কথা শুনে আমার প্রচণ্ড রকম ভালো লাগা কাজ করছিল। বিয়ের অনুষ্ঠান শেষ করে আমি আর আবির বাসায় ফিরে আসলাম। আমি আবিরকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমার ভুল হয়েছে তোমাকে অবিশ্বাস করে। সরি বলার কিছু নেই, আমারও ভুল হয়েছে তোমাকে সব কিছু খুলে না বলে। আর সেদিন সত্যিই আমার মিটিং ছিল রাতে, কিন্তু হঠাৎ করেই সেখানে সাদিয়ার বর্তমান হাজবেন্ডের দেখা করতে চাওয়াতে রেস্টুরেন্টে যাই ওদের ঝামেলার সমাধান করতে। তুমি শুধু শুরুটাই দেখেছো, শেষটা আর দেখোনি। হ্যাঁ, আমারই ভুল হয়েছে। আমাদের ভালোবাসার বন্ধন এভাবেই সারা জীবন অটুট থাকবে, এই বিশ্বাসটা মনের ভিতর রেখো বলে ওর অফিসের ব্যাগটা খুলে একটা কাগজ আমার হাতের দিকে এগিয়ে দিল। আমি কাগজটা খুলে দেখি ওর প্রমোশন লেটার। আবির হাসতে হাসতে বলল, যে কাজটা নিয়ে এতটা ব্যস্ত ছিলাম তা আমাদের কোম্পানি পেয়েছে, তাই আমাকে প্রমোশন দিয়েছে, এবং সেই সাথে কোম্পানি আমাদের থাকার জন্য একটা ফ্ল্যাট এবং যাতায়াতের জন্য একটা গাড়িও দেবে। নিজেকে নিজের কাছে ছোট মনে হতে লাগলো। আবির আমার হাত ধরে বলল,
এই খুশির সময় তোমার মন খারাপ মানায় না। আগামী সপ্তাহে অফিস থেকে ছুটি নিয়ে সবাই মিলে ঘুরতে যাব, মুক্ত হাওয়া আর সমুদ্রের পানির গর্জন শোনার জন্য। বলেই আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, ভালোবাসি নিশি, বড্ড ভালোবাসি তোমাকে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।